নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। আজ সারা দিন ধরে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, অর্থাৎ অশান্ত বাংলাদেশ এবং তার পরের পরিস্থিতি। এই মুহূর্তে হিন্ডন বিমানবন্দরে উপস্থিত রয়েছেন শেখ হাসিনা। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো এবং তারই সঙ্গে তারপর বর্তমান ছবি বা ঠিক কি, এই সমস্ত কিছুই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সঙ্গে থাকবেন অতিথিরা। এ নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা মৃত্যুঞ্জয় পাল, রয়েছেন এই মুহূর্তে বিজেপির তরফ থেকে অভ্র সেন, রয়েছেন আমাদের সঙ্গে সব্যসাচী বসু রায় চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, এবং রয়েছেন PK মিশ্র, এক্স ADG BSF। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনা শুরুর আগে প্রথমেই আমরা যেদিকে নজর রাখবো, পর পর ঘটনাক্রম, কেন এই পরিস্থিতি তৈরি হলো সেদিকে আমরা নজর দেব। শুরু হয়েছিল 2018 থেকে। সেই মামলা থামে আদালতের দোরগোড়ায়। পরে মুক্তিযোদ্ধাদের দায়ের করা মামলায় তাদের কোটার সপক্ষেই যখন আদালত রায় দেয়, তখন ফের অশান্তি। 5ই জুন কোটার সপক্ষে রায় দেয় বাংলাদেশের হাইকোর্ট। 6ই জুন রায়ের পরের দিন থেকেই অশান্তি আন্দোলনের শুরু। 15ই জুলাই পরিস্থিতি আরও ভয়াবহ হয়। সরকারের পদত্যাগের দাবি ওঠে একাধিক জায়গায়। সংঘর্ষ, আগুন, শতাধিক মৃত্যু। 21শে জুলাই হাইকোর্টের রায় খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। 7% সংরক্ষণ রেখে মেধার ভিত্তিতে বাকি নিয়োগের নির্দেশ আদালতের। তারপরেও দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি জারি থাকে। 26শে জুলাই সারা দেশে অভিযান পুলিশের। দেশ জুড়ে 6000-এর বেশি গ্রেপ্তার। 29শে জুলাই জামাতের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। ছাত্র আন্দোলনের 6 নেতাকে গ্রেপ্তার, নতুন করে অশান্তির শুরু। 31শে জুলাই ছাত্র মৃত্যুর প্রতিবাদে নয়া কর্মসূচি রিমেম্বারিং আওয়ার হিরোজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু। 4 আগস্ট হাসিনার পদত্যাগের দাবিতে দেশ জুড়ে আন্দোলন, সংঘর্ষ, অশান্তিতে শতাধিক মৃত্যুর ঘটনা। 5ই আগস্ট মার্চ টু ঢাকা, গণভবন ঘেরাও অভিযান। শেখ হাসিনার পদত্যাগ, দেশ ছাড়লেন শেখ হাসিনা ও তার বোন। সেনার তরফে অন্তর্বর্তী সরকার গঠনের তোড়জোড় জারি। এবার কি শান্তি ফিরবে বাংলাদেশে? প্রশ্ন সব মহলেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর ঠিক এই প্রশ্নই এই মুহূর্তে ঘোরাফেরা করছে বারবার করে। আর এই সমস্ত কিছু আমরা আপডেট জানার চেষ্টা করব এবং তারই সঙ্গে আলোচনা করব যে পুরো বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করব যে কেন এই পরিস্থিতি তৈরি হলো এবং এর সঙ্গে রাজনীতি যোগ এবং তারই সঙ্গে আন্দোলনের পরিপ্রেক্ষিত কোথা থেকেই বা শুরু হয়েছিল। আমরা একটুখানি মিস্টার মিশ্রর কাছে যাব। মিস্টার মিশ্র, প্রথমেই যেটা জিজ্ঞেস করব, এই যে সার্বিক পরিস্থিতি, এর পেছনের কারণ অনুসন্ধান করতে গেলে কোন কোন দিক সামনে উঠে আসছে? আমি বলতে চাই, আমি খুব ভালো বাঙালি বলতে পারবো না, নিশ্চয় চেষ্টা করবো বলবার জন্য। যা কিছু ঘটেছে এখন বাংলাদেশে, তা এরকম যে হলো, যেরকম আগে হয়েছিল, এরকম হয়েছিল যখন 1975 শেখ মুজিবুর রহমান was killed. Now this has happened. It is 3 angle: USA angle, China angle, and Pakistan angle. It is not the angle of Sheikh Hasina versus BJP. China and Pakistan and ISI, they have case managed this particular incident. Jeta hoche ekhon. Just see Pakistan army. Apne dekhun Wazirul Jamaat and his officers. Now see, in the presence of Pakistan army jawans, Bongo Bhavane ঘেরাও হলো। বঙ্গ ভবনে ভিতরে আন্দোলনকারী প্রবেশ করে গেলেন আর সবকিছু লুটপাট করে নিলেন। আর এখন যে হচ্ছে, আমি ক্লিয়ারলি বলতে পারি কি বাংলাদেশের আর্মি, ওখানে তার প্রায় 50% থেকে 60% যে আছে পাকিস্তানি ওরিয়েন্টেড। খুব ভালো রকম আমি বলছি, ওপেনলি বলছি আমি, এসব পাকিস্তান ওরিয়েন্টেড। আর যা কিছু হচ্ছে আপনি দেখুন, এসব কার্য করেছে না কি বিএনপি। আপনি বিএনপিকে দোষ দেবেন না, ছাত্রকে দোষ দেবেন না, লোকাল পিপুলকে দোষ দেবেন না। এসব হয়েছে ISI, USA কি বললেন,
যে ইলেকশন লাস্ট ইলেকশন হলো এটার বিএনপি পার্টিসিপেট করেছিল না, তার জন্য পাকিস্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাই, এটা ইউএস এর স্ট্যান্ড ছিল। চায়নার স্ট্যান্ড ছিল economy of interference in economy of Bangladesh, and they wanted Tista project to go to China instead of India, and all the rail projects to take over by China than India. Pakistan, definitely they wanted to teach Bangladesh a lesson of 1971 defeat. এসব হয়েছে, এইরকম হয়েছে। কিন্তু বর্তমান যে আজকে যে হচ্ছে, আমি বলছি আপনাকে, ডিজি ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স এখন ইস্টার্ন সেক্টরে আছেন, পুরো বিএসএফ বিওপি যত তাকে বলে দিয়েছেন they are keeping a watch on the border, particularly in Sundarbans area, Malda area, Kuch Bihar area and Assam border also. Things are very bad. And আমি বলছি কালকে আর আজকে বেশি হচ্ছে আপনার হিন্দু টেম্পল, lot of Hindu temples ঠিক এই have been প্রসঙ্গ নিয়ে আপনার ransacked সঙ্গে আমরা today. আলোচনায় আসবো। বিশেষ করে আপনি বর্ডারে কথা বলেন এবং অনেকগুলো সম্পর্কের নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে আমরা জানবো। ইন্টারন্যাশনাল রিলেশনসের তরফ থেকে সব্যসাচী বসু রায়চৌধুরী রয়েছেন, আসবো সব্যসাচী বাবু। কিন্তু তার আগে এই মুহূর্তে চলে যাব দিল্লিতে আমাদের প্রতিনিধি রাজীবের কাছে। রাজীব, আমরা জানি শেখ হাসিনা এই মুহূর্তে যেখানে রয়েছেন তার সঙ্গে ইতিমধ্যেই অজিত ডোভাল দেখা করেছেন, এছাড়াও চিফ এয়ার মার্শাল তিনিও কিন্তু দেখা করেছেন। শেখ হাসিনার অবস্থান সম্পর্কে, এরপরে গন্তব্য সম্পর্কে বিশেষ কিছু স্পষ্ট ধারণা কি উঠে আসছে? শিলাদিত্য, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে বড় খবর আসছে যে লন্ডনে যাওয়ার জন্য ছাড়পত্র এখনো পর্যন্ত শেখ হাসিনা পাননি, আর তাই তাকে আজকে রাতে দিল্লিতেই থাকতে হচ্ছে এবং ভারতের সেনা এবং নিরাপত্তা রক্ষীরা নিরাপত্তা দিয়ে শেখ হাসিনাকে একটি সেফ জায়গায়, গোপন জায়গায় রাখার বন্দোবস্ত করছেন। এটাই কিন্তু সূত্র মারফত খবর আসছে। অর্থাৎ আবারও জানিয়ে রাখি, শেখ হাসিনা আজকে রাতে ভারতেই থাকছেন এবং তাকে নিরাপত্তা দিয়ে ভারতীয় সেনা একটি গোপন জায়গায় রাখার বন্দোবস্ত করছে, তাকে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে হিন্ডন এয়ারবেসে তিনি রয়েছেন, তার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দেখা করেছেন এবং সেনার আধিকারিকরাও অনেকে দেখা করেছেন এবং তুমি যেমনটা বললে ওয়েস্টার্ন এয়ার কমান্ড তিনিও দেখা করেছেন এবং তাদের সঙ্গে কথা হয়েছে। তারপর বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং বিদেশ মন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়েছেন অজিত ডোভাল, এবং বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন দেশের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। অর্থাৎ শেখ হাসিনার বাংলাদেশের পরিস্থিতি এবং তারপর ভারতে আসা, এবং তাকে এখনও পর্যন্ত তিনি আশ্রয় কিন্তু ভারতে চাননি এবং তাকে রাজনৈতিক আশ্রয় ভারত দেবে বলেও কিন্তু কোনো এখনও পর্যন্ত খবর নেই। কিন্তু যেহেতু শেখ হাসিনা তিনি অন্য দেশে যেতে চাইছেন, তিনি যেতে চাওয়ার আগে সেই দেশের ছাড়পত্র চাই এবং সেই কারণেই তিনি থাকতে চাইছেন, তাকে রাখতে হবে। আর সেই কারণেই কিন্তু ভারতীয় সেনা এবং নিরাপত্তা রক্ষীরা শেখ হাসিনাকে এই হিন্ডন এয়ারবেস থেকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে এবং তাকে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে সবথেকে বড় খবর এটাই শিলাদিত্য, যে খবর পাওয়া যাচ্ছে যে হাসিনার তার দেশ থেকে বেরিয়ে আসার পরে সেখানে যেভাবে তাণ্ডব শুরু হয়েছে, তারপর হাসিনা তিনি আর রাজনীতিতে থাকবেন না এবং একেবারেই রাজনীতি থেকে তিনি নির্বাসন নিচ্ছেন এমন খবরও জানা যাচ্ছে এবং তিনি বাংলাদেশের শান্তি কামনা করছেন এটাও জানা যাচ্ছেন। আমরা অর্থাৎ যারা ভারতীয়রা, যারা ভারতবর্ষে রয়েছেন এবং ভারতের যে সমস্ত দূতাবাস রয়েছে বাংলাদেশে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। আবার বাংলাদেশের যে দূতাবাস রয়েছে ভারতে, তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গার কিন্তু আজকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে পা রাখার পর তিনি যখন তার সঙ্গে অজিত ডোভাল দেখা করেন, মূলত যে বিষয়টি তার কাছে জানতে চাওয়া হয় এবং আলোচনা হয় তার মধ্যে তার পরবর্তী গন্তব্য কী, তার পরবর্তী পদক্ষেপ কী, তিনি কোথায় যেতে চাইছেন, এই বিষয়গুলি নিয়েই আলোচনা হয়েছে। এবং তিনি জানিয়েছেন তিনি ব্রিটেনের কাছে তার রাজনৈতিক শরণ চেয়েছেন এবং রাজনৈতিক আশ্রয় এখনও পর্যন্ত ব্রিটেন সরকার তাকে দেয়নি, আর সেই কারণেই তিনি অপেক্ষা করতে চাইছেন
আর সেই অপেক্ষার সময়টুকু ভারতে তাকে থাকতে হবে। আর সেই কারণেই এয়ারবেস থেকে তাকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হতে পারে বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ রাজীব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই রাজীব যেটা জানিয়ে দিল আপনাদেরকে, অর্থাৎ এরপর শেখ হাসিনা যেখানে যেতে চেয়েছেন ব্রিটেনে, এই মুহূর্তে যাবার ছাড়পত্র না পাওয়ার কারণে আপাতত এই মুহূর্তে ভারতে থাকতে হচ্ছে। কিন্তু তার জন্য যে নিরাপদ, সুরক্ষিত এবং একেবারে গোপন আস্তানা, যার খবর কেউ পাবে না, সেই জায়গায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত পাওয়া যাচ্ছে। এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট 1, 2 এবং তারই সঙ্গে যে বক্তব্য উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সূত্র মারফত, শেখ হাসিনা ইতিমধ্যেই তিনি বলেছেন যাতে বাংলাদেশে শান্তি থাকে, শুধু তাই নয়, রাজনীতিও তিনি ছেড়ে দিতে চান। এই কথাও কিন্তু উঠে আসছে সূত্র মারফত। শেখ হাসিনার ছেলে তিনি কি বলেছেন শোনাবো। আমরা যতই ছাড় দিতে থাকি, যতই তাদের দাবি মেনে নিতে থাকি, তারা কিছুতেই সন্তুষ্ট না, তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে। এখন দাবি হচ্ছে যে সরকারের পতন। তবে সরকারের পতন হওয়ার পর কি হবে, কি হবে এটা কেউ ভেবেছে? আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এত দূর আসতে পারত? অসম্ভব। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। তবে এইভাবে সংঘর্ষ করে, হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন না, এটা হয়ে গেছে সন্ত্রাস। তার মানে 1 মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব, কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব। আমাদের যে 15 বছরের উন্নয়ন সব শেষ হয়ে যাবে। শেখ হাসিনার ছেলের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আরো আপডেট ইতিমধ্যে উঠে আসছে, জানাবো অবশ্যই করে, এবং তারই সঙ্গে আলোচনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনা অংশগ্রহণ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়, এছাড়াও রয়েছেন কংগ্রেস নেতা শক্তি মৈত্র। প্রত্যেকেই স্বাগত জানাবো। সব্যসাচী বাবু, প্রথমেই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন এই পরিস্থিতির দিকে ধীরে ধীরে গেল? আমি বলবো যে বাংলাদেশের এই পরিস্থিতি অনিবার্য ছিল, কারণ আমরা দেখেছি যে শুধুমাত্র এবছরের জানুয়ারি মাসের নির্বাচন নয়, এর আগেও যখন নির্বাচন হয়েছে 2018-তে এবং তার আগের নির্বাচন, সেগুলো নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছিল যে সেই নির্বাচন কতটা অবাধ এবং কতটা শান্তিপূর্ণ ছিল। যেটা ইতিমধ্যেই মিশ্রজি বলেছেন, একদিক থেকে সত্যি, কিন্তু অন্যদিকে হচ্ছে যে কেন বিরোধী দলগুলো তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করেনি এবার, সেই প্রেক্ষাপটটাও মাথায় রাখার দরকার আছে। কিন্তু ব্যাপারটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছিল এবারে যে একদিকে যেন গণতন্ত্র সেটা কতটা প্রয়োজনীয়, অন্যদিকে ধর্মনিরপেক্ষতা, এবং সেখানে ধর্মনিরপেক্ষতার জায়গা থেকে মনে করা হচ্ছিল যে শেখ হাসিনার পরিচালনায় যে আওয়ামী লীগ সরকার রয়েছে তারাই একমাত্র বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে পারে। এর অন্যথা যদি হয় তাহলে পরে সেটা যারা অনেক বেশি ধর্মান্ধ, অনেক বেশি যারা সাম্প্রদায়িক শক্তি, তাদের মাথাছাড়া দেওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু এই কথাটা বলে বা সাম্প্রদায়িকতার জুজু দেখিয়ে সেখানে কি গণতন্ত্রকে হত্যা করা যায়, সেই প্রশ্নটা এসে গেছে। এবং এটা কিন্তু ঘটনা আমরা যেভাবেই দেখি, সেখানে পাকিস্তানের হাত থাকতে পারে, চীনের হাত থাকতে পারে, জামাতের হাত থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেগুলো কিন্তু অনেক পরে এসছে। এই যে স্বতঃস্ফূর্ত যে আন্দোলন, যে আপনার স্বাধীনতার 53-54 বছর পরেও কেন সেখানে মুক্তিযোদ্ধাদের তাদের আত্মীয় স্বজনদের জন্য 30% সংরক্ষণ থাকবে, এবং যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর থেকে ফিরে এসে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন প্রকাশ্যে যে যেখানে ওনার বক্তব্য ছিল যে স্বাধীনতা সংগ্রামী মানে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে, এটা কিন্তু একটা অন্য ধরনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছে বাংলাদেশের সমাজে, যেখানে ছাত্রছাত্রীরা মনে করেছে যেখানে মুদ্রাস্ফীতি বেড়েছে, যেখানে বেকারত্ব বেড়েছে, সেখানে এই 17 কোটি মানুষের যে দেশ, তার নতুন প্রজন্মের কাছে এটা একটা বড় প্রশ্ন ছিল। ফলে তারা এটাকে মেনে নিতে চাননি, এবং এটা নিঃসন্দেহে বলা যায় যে আন্দোলনের প্রথম পর্বে
সেখানে এখানে ছাত্রছাত্রীদেরই স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল। পরবর্তীকালে স্বাভাবিকভাবেই এরকম একটা জল ঘোলা হলে, রাজনৈতিক জল ঘোলা হলে, সেখানে অন্যান্য যারা রাজনৈতিক শক্তি, সরকারের যারা বিরোধী শক্তি, তারা যে এই সুবিধে নেওয়ার চেষ্টা করবেন তাতে কোনো সংশয় থাকতে পারে না। সব্যসাচীবাবু, এই দিকের পাশাপাশি আরো একটা প্রশ্ন কিন্তু চলে আসে, ছাত্র আন্দোলনের পরিণতি এই জায়গায় চলে আসবে, এটা কি প্রত্যাশা ছিল? জানবো অনিক বাবুর কাছ থেকে, কিন্তু তার আগে আমরা শুনে নেব বাংলাদেশের সেনা প্রধানের বক্তব্য। এক, আগামী দিনে অন্তর্বর্তী সরকার অতি দ্রুত গঠন করা হবে এবং দ্বিতীয়ত শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে প্রত্যেকের সঙ্গে আলোচনা করা হবে। পরপর তিনি কি বলেছেন শোনাবো। দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে, ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাআল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। বাংলাদেশের সেনাপ্রধান একই সঙ্গে যখন এই আশ্বাস দিচ্ছেন, পরিস্থিতি বা ছবি কিন্তু একেবারে অন্য কথা বলছে। আর সেখানেই প্রশ্ন, কেন এই পরিস্থিতির দিকে চলে এলো? অনিকবাবু, কেন এই পরিস্থিতি তৈরি হলো? দেখুন, এই পরিস্থিতিটা কিন্তু একদিনে তৈরি হয়। এই পরিস্থিতির পেছনে যেমন বিভিন্ন রাজনৈতিক কারণ ছিল, অনেকের মদত ছিল, পাশাপাশি অর্থনৈতিক কারণও কিন্তু আমাদের একটা ভাবতে হবে। আমি বাংলাদেশেরই একজন অর্থনীতিবিদ, তিনি বিদেশের একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ান। তার কিছুদিন আগে আমি তার একটা আর্টিকেল পড়ছিলাম। তিনি বলছেন যে 15 থেকে 25 এই যে যুব সম্প্রদায়, 15 থেকে 25 যাদের বয়স, যারা এই আন্দোলনে অনেকেই ঝাঁপিয়ে পড়েছে, তাদের কিন্তু 40% তাদের চাকরি নেই এবং তারা 40% শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে। এটা বাংলাদেশেরই একজন অর্থনীতিবিদ বলছেন। ফলে এই যে ক্ষোভটা, সেটা কিন্তু পুঞ্জীভূত হচ্ছিল। এই ক্ষোভটা কিন্তু একদিনের নয়। এছাড়া অন্যান্য যে রাজনৈতিক কারণগুলো, যেমন যে এই যে নির্বাচন বাংলাদেশে যেগুলো হয়েছে, সেই নির্বাচনগুলো সঠিক নির্বাচন হয়েছে কিনা সেই নিয়ে একটা মতভেদ ছিল, সেই নিয়ে প্রশ্ন ছিল যে সঠিক নির্বাচন হয়েছে কিনা। ফলে এই দীর্ঘদিন ধরে নানান কারণ, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক, একটা যুব সম্প্রদায়ের মধ্যে প্রায় অর্ধেক যদি কোনো চাকরি বাকরি না থাকে এবং তারা শিক্ষা প্রতিষ্ঠানেরও বাইরে থাকে, তাহলে কিন্তু এরকম একটা সামাজিক বিস্ফোরণ এটা ঘটতে বাধ্য। আমার মনে হয় শুধু রাজনৈতিক কারণের পেছনে খুঁজলে হবে না, শুধু বিভিন্ন দেশের মদতের পেছনে খুঁজলে হবে না। মদতও হয়তো আছে, বিভিন্ন দেশের বিভিন্ন শক্তির মদত আছে বাংলাদেশের ভেতরে, সেগুলো হয়তো আছে, কিন্তু এর পেছনে আরেকটা কারণ হচ্ছে যুব সম্প্রদায়ের ক্ষোভ, হতাশা। কোটার বিরুদ্ধে তাদের সেই হতাশা, সেই ক্ষোভটা সেটা ফুটে বেরিয়েছে, সেটা আমি বলবো তার বিস্ফোরণ ঘটেছে। ফলে প্রথম সুযোগেই তারা চেয়েছে যে আমরা এই ব্যবস্থাটাকে পাল্টে ফেলার চেষ্টা করব
এবং তাদের এই চাওয়াকে অবশ্যই পেছন থেকে অনেক শক্তি মদত দিয়েছে। আমার মনে হয় এই কারণগুলো আমাদের ভাবতে হবে। অনেকবাবু, এই প্রসঙ্গেই কিন্তু আরেকটা বিষয় চলে আসে। আন্দোলনের গতিপথে কিন্তু 9 দফা দাবি উঠেছিল, কিন্তু সেই দাবির বদলে আন্দোলন যখন চলছে, যে পরিণতি আজ আমরা দেখছি, সেই জায়গায় 1 দফা দাবি আসে। কি দাবি আসে? হাসিনা সরকারের পদত্যাগ। এই দাবি কিন্তু চলে এসেছিল। আমাদের সঙ্গে রাজনৈতিক অতিথিরা রয়েছে, একটু তাদের সঙ্গে কথা বলে নেব। এক তো দেশে, আমাদের দেশে এবং তারই সঙ্গে রাজ্যের নিরিখে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সার্বিকভাবে কিন্তু রক্ষা করার একটা চেষ্টা কিন্তু দু দেশের তরফ থেকেই করা হয়ে থাকে। সেই জায়গায় প্রভাব হিসেবে কি মনে হয়, কোন দিকে যেতে পারে? শক্তিদা, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কি বলবেন? দেখুন, আগে ঠিক প্রথম দিন যখন এই ঘটনাটা ঘটে, একজন অ্যাঙ্কার ছিলেন ভদ্রমহিলা, সেখানে বিমলাশঙ্কর নন্দ ছিলেন বোধহয়, উনি অধ্যাপক। আমি বলেছিলাম যে ছাত্র আন্দোলনের চরিত্র একটা হওয়া উচিত, আর যেভাবে আস্তে আস্তে এটা হিংসার রূপ নিচ্ছে, যে কোনো রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের জন্য ছাত্রদের একটা ভূমিকা অবশ্যই থাকে। আমি যেটা একটা 18 কোটির দেশ, এর আগে পাকিস্তান সেই দেশটাকে কিভাবে শাসন করত, তার অর্থনৈতিক অবস্থা কী ছিল, এবং একটা দেশের মেরুদণ্ড হচ্ছে তার শিক্ষা ব্যবস্থা। একটা দেশ তার যুবশক্তির উপর, তার যদি সামনে কোনো শিক্ষান্তে যদি চাকরির হাতছানি না থাকে, অটোমেটিক্যালি তার মধ্যে একটা জিজ্ঞাসার চিহ্ন তৈরি হয়ে যায়। যেটা বলা হচ্ছিল যে কোটা সংরক্ষণ নিয়ে আন্দোলনটা শুরু হলো, এবং হাসিনা বলেছিলেন যে আওয়ামী লীগের যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা তাদের জন্য 30% রিজার্ভ করা হবে। তারপরেও বলা হয়েছিল পিছিয়ে পড়া জেলা তাদের জন্য রিজার্ভ করা হবে। এতে দেখা যাচ্ছিল যারা প্রকৃত উপযুক্ত মেধা সম্পন্ন ছেলেমেয়েরা তারা বঞ্চিত হচ্ছিল। তাদের একটা ক্ষোভ থাকতেই পারে, কিন্তু রাতারাতি আপনি এটা লক্ষ্য করে দেখবেন যে গতকাল থেকে আজ পর্যন্ত একটা ছাত্র আর একটা ছাত্রের রক্তে নিজের হাত রাঙালো, এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে জিজ্ঞাসার চিহ্ন থাকলেও বাংলাদেশ আমাদের সবচেয়ে, আমরা যে জায়গাটায় বাস করি, আমাদের সবচেয়ে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র। আমরা দেখেছি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের লড়াই, আমরা দেখেছি তদানীন্তন প্রধানমন্ত্রী আমাদের প্রাক্তন ইন্দিরা গান্ধী তাকে সমর্থন করা। পরবর্তীকালে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে ঢাকার লং মার্চটা ছিল আগামীকাল, হঠাৎ সেটাকে একদিন এগিয়ে নিয়ে আসা হলো। যেটা আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগছে, একটা রাষ্ট্রপ্রধান একটা ছাত্র আন্দোলনে বোম, গ্রেনেড, আগ্নেয়াস্ত্র, তার ক্যারেক্টারিস্টিক্স কী হবে সেটা কি তার কাছে খবর ছিল না? 3 ঘন্টার মধ্যে সেনাপ্রধান বললেন আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন, রক্তাক্ত বাংলাদেশ আমরা চাই না। অটোমেটিক্যালি তিনি বলছেন সব দলের প্রতিনিধিরা তার সঙ্গে বসেছেন। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে, তলায় প্রায় 100 থেকে 150 ক্রোধে উন্মত্ত ছেলেমেয়ে লাফালাফি দাপাদাপি করছে, পাশে দেখা যাচ্ছে সেনা বাহিনীরা লং মার্চ করছে। দেখুন, আমাদের কাছে বাংলাদেশ আমাদের একটা সেন্টিমেন্ট, কারণ আমাদের পূর্বপুরুষরা ওপার বাংলার থেকে বহু লোক এসছে। তাই বাংলাদেশের সঙ্গে আমাদের যে বিভিন্ন চুক্তিগুলো আছে সেই নিয়ে কোনো সময় বিতর্ক হয়েছে। আজকে হাসিনা এসে বললেন, দিল্লিতে এসে বলছেন যে তিনি আমাদের কাছে রাজনৈতিক কোনো চান না, তিনি ব্রিটেনে চলে যেতে চান। এবং যেহেতু কতগুলো পররাষ্ট্রের কতগুলো নীতি নিয়ম থাকে, সেই নীতি নিয়মকে লঙ্ঘন করে তো ভারতবর্ষ তা করতে পারে না। শক্তির একটুখানি আটকাচ্ছি, এবং নীতি নিয়মের কথা বলছিলেন। এই মুহূর্তে যে আপডেট আমরা একেবারে জানিয়ে দিয়েছি যে ব্রিটেনে যাওয়ার জন্য যে ছাড়পত্র, সেই ছাড়পত্র এই মুহূর্তে তিনি পাননি, তাই আপাতত এই মুহূর্তে এই দেশে থাকতে হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আরও যা আপডেট আসছে এবং তারই সঙ্গে কিন্তু পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আলোচনায় ফেরত আসবো জনগণমনতে একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টায়।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেমন আমরা আলোচনা করছি, তার পাশাপাশি মিস্টার মিশ্র একটু আগেই যে কথা বলছিলেন যে দেশের যে বাংলাদেশকে কেন্দ্র করে যে বর্ডারের জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো নিয়েও কিন্তু একই সঙ্গে চিন্তার বিষয় রয়েছে। আর এই মুহূর্তে চ্যাংড়াবান্ধা সীমান্তে রয়েছে আমাদের প্রতিনিধি প্রদ্যুতের কাছে সরাসরি চলে যাব। প্রদ্যুৎ, কি ছবি উঠে আসছে এবং তারই সঙ্গে খবরই বা কি পাচ্ছ? এখন ঠিক চ্যাংড়াবান্ধা স্থল বন্দরে আমি দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে মাত্র 200 মিটার দূরেই কিন্তু চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেক পোস্ট, আর এই চেকপোস্টে কিন্তু বিএসএফ এবং পুলিশের কড়াকড়ি। ইতিমধ্যেই মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আমাদের জানিয়েছেন যে এই বাংলাদেশ সীমান্তবর্তী ভারতবর্ষের যে বিভিন্ন জায়গাগুলো আছে চেকপোস্ট এবং নাকা চেকিং কিন্তু বাড়ানো হয়েছে, বিএসএফ এবং পুলিশের অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। শুধু তাই না, ইতিমধ্যেই ভারতবর্ষের বহু রাজ্যের থেকে এই বাংলাদেশে কিন্তু পণ্যবাহী লরি নিয়ে অনেকেই তারা গেছিলেন, বেশ 3-4 দিন ধরে তারা আটকে ছিলেন এই বাংলাদেশ অশান্তি পরিবেশের জন্য। এই মুহূর্তে এই রাতেই কিন্তু তারা অনেকেই প্রায় 200-র উপরে লরি চালক সেখানে আটকে ছিলেন এবং তাদের যে অভিজ্ঞতা শোনাচ্ছেন তারা সেখানে খুব সমস্যার মধ্যে ছিলেন, খাওয়া দাওয়া সমস্যাটা কিন্তু কষ্টের মধ্যে ছিলেন। চ্যাংড়াবান্ধা ছবি প্রদ্যুৎ তুলে ধরার অপরদিকে ফাঁসি দেওয়া রয়েছে আমাদের অপর প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। নারায়ণ, ফাঁসি দেওয়ার ছবি ঠিক কি এবং তারই সঙ্গে সূত্র মারফত মূলত বর্ডারের জায়গার কি কি আপডেট পাচ্ছ? শিলাজিৎ, একটু কারেকশন করে দিই, আমি ইন্দো বাংলা সীমান্তের ফুলবাড়িতে রয়েছি। এখান দিয়ে ট্রেড যে ব্যবসাপত্র অর্থাৎ বাণিজ্য, যে বাংলাদেশের সাথে যে বাণিজ্য শিল্প বাণিজ্য ব্যবসাপাতি হয় সব এখান থেকেই যায়। আমি সেখানে রয়েছি। তোমাকে বলে রাখি এই মুহূর্তে কিন্তু একেবারে কড়া টাইট সিকিউরিটি রয়েছে এবং বেশ কিছু সিকিউরিটি বাড়ানোও হয়েছে বর্ডারে, এবং বর্ডার কিন্তু এই মুহূর্তে সিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি বলে রাখি সেকেন্ড লাইনম্যান হিসেবে কিন্তু বর্ডারের অদূরে কিন্তু প্রচুর সেনাকে রাখা হয়েছে এই মুহূর্তে। যদিও সেনারা এই মুহূর্তে ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ, তারা বলছে তারা এমনি এসেছে, কিন্তু প্রচুর সেনা এসেছে। যেমন অন্যদিকে কিন্তু বর্ডার অর্থাৎ বিএসএফকেও কিন্তু এখানে আরও বাড়তি বিএসএফের সেনাদেরও মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি সকাল থেকেই কিন্তু আজকে এই বর্ডারের যে বন্ধ ছিল, দুপুর নাগাদ বাংলাদেশ এবং ইন্ডিয়া পার থেকে বেশ কিছু বাংলাদেশের বাসীরা যাতায়াত করেছে, কিন্তু প্রত্যেকের চোখে মুখে কিন্তু আতঙ্কের ছায়া যেটা দেখা গেছে। প্রত্যেকের মধ্যেই ভয় যে বাংলাদেশ ফিরে কি দেখতে পাবে, এবং অনেকেই বলছে সরকারে যে আসুক যেন বাংলাদেশে শান্তি ফিরে আসে পুনরায়, তারা সেটাই চাইছে। কিন্তু আতঙ্ক নিয়ে ফিরছে তাদের দেশে, সেটাও কিন্তু বলতে শোনা গেছে। যদিও বাড়তি সুরক্ষা যেমন রাখা হয়েছে পুরো বর্ডার অর্থাৎ শিলিগুড়ি মহকুমা জুড়ে যতগুলো বাংলাদেশের যতটা বর্ডার রয়েছে সবাইতেই কিন্তু বাড়তি সুরক্ষা হিসাবে বিএসএফের আরও প্রচুর জওয়ানকে মোতায়েন করা হয়েছে এবং আর্মিরা তো রয়েইছে বর্ডারের কাছেই। ধন্যবাদ নারায়ণ এবং প্রদ্যুৎ। এবং নারায়ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে দিয়ে দিল। ফুলবাড়ি সীমান্ত, সেখানে কিন্তু বিএসএফ এর তরফ থেকে যেমন এই মুহূর্তে জওয়ানরা উপস্থিত এবং প্রচুর সেনাও কিন্তু এই মুহূর্তে সেখানে মোতায়েন করা হয়েছে। আর বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। হাত জোর করে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্ত থাকুন, সুস্থ থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখন অনেকে আছে, আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বললে আমরা সেভাবে, আর আমি
অব্র, ইতিমধ্যেই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী হাত জোর করে রীতিমতো অনুরোধ করছেন শান্ত থাকার জন্য, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার এই আবেদন। অব্র, পশ্চিমবঙ্গের নিরিখে বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছে কি বলবে সেই জায়গায়? দেখুন, বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। আমি ভেবেছিলাম একটা বিষয় আমি উত্থাপন করব না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই বক্তব্য আপনারা শোনালেন, উনি বারংবার করে বললেন যে কেউ এরকম ভুলভাল পোস্ট করবেন না, এই কথাটা উনি ক্যাটাগরিক্যালি বললেন বটে, কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে ওনারই দলের একজন যুব নেত্রী, এখন কলকাতার বুকেই বাই ইলেকশন হলো কিছুদিন আগে, যিনি এমএলএ হয়েছেন তার উনি আত্মীয় হন, খুব নিকট আত্মীয়। তিনি এই পোস্টটা অলরেডি করেছেন এবং তারপরে এই মুহূর্তে দাঁড়িয়ে পোস্টটা ডিলিটও করে দিয়েছেন। কিন্তু পোস্টটা কি? পোস্টটা হচ্ছে বাংলাদেশে এই যে আন্দোলন হয়েছে এটা ডিরেক্ট সমর্থন একটা ছবি দিয়ে উনি একটা বক্তব্য লিখে দিয়েছিলেন। এবার এই পোস্ট করবেন না, দায়িত্ব সহকারে এই জিনিসগুলো মেনটেন করুন, এই জিনিসগুলো কথার কথা নাকি এগুলো মিন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্ন ওঠে। কারণ আমি জানতাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, তৃণমূলের আন্দোলনে অন্তত শেষ কথা, একজন যুবনেত্রী সেটাকে কিন্তু মানলেন না। যাই আমি বিষয়ে ফিরি। দেখুন, শেখ হাসিনার সরকারকে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে ওখানে ক্ষমতায় আসা হয়েছিল 19 বার। এর আগে শেখ হাসিনাকে কিন্তু অ্যাসাসিনেশনের অ্যাটেম্প্ট হয়েছে, এটা ভুলে গেলে চলবে না। আর আপনাদের কিছু কিছু জিনিস ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে যে কক্সেস বাজার এরিয়াতে সেন্ট মার্টিনস বলে একটা দ্বীপ রয়েছে, যেই দ্বীপের দিকে কিন্তু চায়না থেকে শুরু করে ইউএসএ প্রত্যেকের নজর রয়েছে। চায়না থেকে ইউএসএ প্রত্যেকে চেয়েছে এই সেন্ট মার্টিনস দ্বীপটাকে তারা দখলে নিয়ে ওখানে তারা বন্দর তৈরি করবে। তার একটা মূল কারণ হচ্ছে বে অফ বেঙ্গলের মাধ্যমে 33% ট্রেড পুরো বিশ্বের সমুদ্রপথে যে ট্রেড হয় তার 33% কিন্তু বে অফ বেঙ্গলের মাধ্যমে হয়। এই গেল এক। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, ইন্টারনাল বিষয়ে এই কক্সেস বাজারে একটি আইল্যান্ড কে দখল নিতে চাইছে বা কে সেখানে পোর্ট বানাতে চাইছে, ভারতবর্ষের সেখানে কোনো বক্তব্য থাকতে পারে না। কিন্তু ভারতবর্ষের সরকারের এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের এটা ভাবা উচিত যে কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এমওইউ সাইন হয়েছে। এমওইউটা কি ছিল? আগরতলা আখাউড়া রেল করিডর, এই নিয়ে হচ্ছে একটা এমওইউ, যার ফলে নর্থ ইস্টার্ন স্টেটসের সঙ্গে আমাদের বাকি ভারতবর্ষের যে ট্রাভেল টাইম সেটা কমে প্রায় 24 ঘন্টা 30 ঘন্টা থেকে 10 ঘন্টায় নেমে আসবে। এর ফলে আমাদের দেশের কানেক্টিভিটি খালি বাড়বে না, বরং চায়না যারা বারবার আমাদেরকে বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব করার চেষ্টা করে তাদের সঙ্গে কিন্তু আমরা ভালোভাবে যা ফাইট করার বা কাউন্টার করার সেটা করতে পারব। অভ্র, আমরা বোঝার চেষ্টা করব এটা একটা বৃহত্তর ক্ষেত্র, কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে কানেক্টিভিটির প্রসঙ্গই এই মুহূর্তে কার্যত বন্ধ হয়ে গেছে। আজ যা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে প্লিজ অভ্র একটুখানি আসবো, অনেকে রয়েছেন, আসবো মৃত্যুঞ্জয়। দেখুন, বাংলাদেশের যে পরিস্থিতি, প্রতিবেশী দেশ হিসেবে তো তারা যদি উত্তপ্ত থাকে তাহলে তো আমরা কখনোই, ভারতবর্ষই আমাদের পক্ষে তো সেটা সুখকর নয়। তো আমরা সবসময় চাইবো যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সবসময় ভালো থাকুক, সবসময় শান্তি থাকুক তাদের দেশে। কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিশ্চিতভাবে একজন ভারতীয় হিসেবে আমাদের কাছে ভীষণভাবে উদ্বেগজনক। আমরা চাই বাংলাদেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি শান্ত হয়ে উঠুক। এখন পরিস্থিতি হচ্ছে, দেখুন, বাংলাদেশের সাথে আমাদের ভারতবর্ষের প্রায় 4156 কিলোমিটার বর্ডার এরিয়া কভার করে। সেখানে আপনি চ্যাংড়াবাদা দেখাচ্ছেন বা ফাঁসি দেওয়া দেখাচ্ছেন, তাছাড়াও কিন্তু বনগাঁ, বসিরহাট, সুন্দরবন, আবার হিলি এরিয়া, মানে আমাদের যেটা বালুরঘাটের হিলি, বিভিন্ন বিস্তৃত এরিয়াতে কিন্তু একটা বর্ডারে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য। জাস্ট একটা লাইন বলে দিই, সব জায়গাতেই ইতিমধ্যে নজরদারি তো রয়েছে, আমাদের নজরদারি, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে নজরদারি আরো চূড়ান্ত করা। একদম সেটাই হলো কথা, হলো যে যেখানে আমাদের নেত্রী বলেছেন যে এটা টোটালি সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়, সেখানে কেন্দ্র যা যা বলবে, যা যা ইনস্ট্রাকশন দেবে, আমাদের রাজ্যের সেই ইনস্ট্রাকশন ফলো করা হবে। আমাদের নেত্রী সেটা বলে দিয়েছেন, প্রশাসনিক প্রধান হিসাবে বলে দিয়েছেন। আমার মনে হয় যে এখানে সেন্ট্রাল গভর্নমেন্টও, দেখুন, 29 এপ্রিল 1954 যে জওহরলাল নেহরুর যে পঞ্চশীল এগ্রিমেন্ট হয়েছিল তার উপরে দাঁড়িয়েই কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে নীতিগুলো তৈরি হয়, তাদের সাথে সমস্ত কিছু সম্পর্কের নীতি তৈরি হয়, যে পঞ্চশীল এগ্রিমেন্ট। তো আমার মনে হয় এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সেই উপরে দাঁড়িয়েই তৈরি করছেন, সের উপরে দাঁড়িয়েই তার নীতি তৈরি হবে। এবং বাংলাদেশের সাথে যে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এখন কোন সরকার তৈরি হচ্ছে সেগুলোর উপরে কিন্তু আমাদের
রাজ্যের, কারণ বাংলাদেশের সাথে আমাদের ভাষাগত হোক বা কালচারের যে অনেকটা মিল পশ্চিমবাংলার, সেই মিলটার উপরে দাঁড়িয়ে আমাদের কিন্তু সবচেয়ে বেশি আমরা এই যে আজকে সবচেয়ে বেশি আলোচনা আজকে পশ্চিমবাংলার চ্যানেলগুলো, সংবাদ মাধ্যমগুলো, আমরা বাঙালি হিসাবে আমাদের নজরটা থাকছে, কারণ ব্যবসায়িক সম্পর্ক বাংলাদেশের সাথে যে আমাদের সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, তিস্তা জলবন্টন চুক্তি, বিভিন্ন এগ্রিমেন্ট, এবং আমরা চাই সেন্ট্রাল গভর্নমেন্ট এই দিকে নজর রাখুক এবং আমাদের প্রত্যেকের নজর আছে বাংলাদেশে একটুখানি কোন সরকার গঠন হচ্ছে। গুরুত্বপূর্ণ আপডেট যেটা পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই, প্রধানমন্ত্রী বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কথা বলবো, আরো আপডেট জানবো, এই নিয়ে কথা বলে রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। রাজীব, কি আপডেট? শিলাদিত্য, দেখো, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে এসে পৌঁছেছেন তখনই তার সঙ্গে দেখা করেছেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, এবং তারপর অজিত ডোভাল তিনি দেখা করেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। আর এত কিছুর পর প্রধানমন্ত্রীর বাসভবনে এই মুহূর্তে একটি উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে, যে বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। মূলত যে বিষয়গুলি এই বৈঠকে আলোচনা হতে পারে সূত্র মারফত উঠে আসছে তা হলো যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ভারতের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। যদিও আমরা জানি অবিলম্বেই ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং বিএসএফ কে অ্যালার্ট করা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনা তিনি বিদেশে যেতে চাইছেন, তাকে সেফ প্যাসেজ দিতে চাইছে ভারত, কিন্তু এখনো পর্যন্ত তিনি কোনো বিদেশে যাওয়ার ছাড়পত্র তাকে রাজনৈতিক শরণার্থী হিসেবে ব্রিটেন সহ অন্যান্য দেশগুলি এখনো পর্যন্ত দেয়নি। সেক্ষেত্রে তিনি যদি থাকতে চান কতক্ষণ থাকবেন সে বিষয়টিও গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। তবে তোমাকে জানিয়ে রাখি, সূত্র মারফত যে খবর উঠে আসছে, ভারত কিন্তু কোনোভাবেই চাইছে না যে শেখ হাসিনা তিনি ভারতেই থেকে যান এবং তার ভারতে তাকে আশ্রয় দেওয়া হোক, এমনটা ভারত চাইছে না। যে কারণে তাকে কতক্ষণ রাখা হবে এবং তিনি অন্য কোন দেশে কখন যাবেন সেই বিষয়গুলি নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তার পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও কিন্তু একেবারে আলোচনা হচ্ছে এবং সেক্ষেত্রে সরকার কি পদক্ষেপ করবে এবং সরকার বিবৃতি দিলে তা কি বিবৃতি হবে সে বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে আজকে এই প্রধানমন্ত্রীর বাসভবনের বৈঠকে। ধন্যবাদ রাজীব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক হচ্ছে, সেই বৈঠকের দিকে কিন্তু আমাদেরও নজর থাকবে। এই নিয়ে আমরা আলোচনা করছি, একটুখানি আমরা চলে যাব। এই মুহূর্তে অনিক বাবু আমাদের সঙ্গে রয়েছেন। অনিক বাবু, আপনিও শুনলেন ইতিমধ্যে যে টেলিফোনে খুব গুরুত্বপূর্ণ আপডেট যেদিকে আমরা নজর রেখেছি। কি মনে হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের নিরিখে এই উদ্ভূত পরিস্থিতিতে প্রভাব? দেখুন, ভারত বাংলাদেশ সম্পর্কের নিরিখে এই যে পরিস্থিতি, তার প্রভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা অনেকদিন ধরেই একটা আলোচনা করছি, আমরা যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নাড়াচাড়া করি, চীনের একটা উদ্দেশ্য কিন্তু ভারতকে এনসার্কেল করে ফেলে, চারিদিক থেকে ভারতকে ঘিরে ফেলে। এমতো অবস্থায় ভারতের বন্ধু রাষ্ট্র ছিল বাংলাদেশ। আগের সরকারের সঙ্গে, হাসিনা সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেটা খুব গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশে কোনো অশান্তি হলে বাংলাদেশের সাথে আমাদের সবচেয়ে দীর্ঘ সীমান্ত, আমাদের বিভিন্ন রাজ্য, শুধু তো পশ্চিমবঙ্গ নয়, উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে তাদের, সেই সব রাজ্যে কিন্তু আর্থ সামাজিক বিভিন্ন প্রভাব পড়বে। আজকে আপনি ভাবুন, যদি সেরকম কিছু হয়, আজকে আবার যদি ৭১-এর মতো বা তারও আগে ৪৭-এর মতো বাংলাদেশ থেকে লোকজন আবার আসতে শুরু করে, তখন কিন্তু আমাদের অর্থনৈতিক একটা যে চাপ সেটা কিন্তু আবার আসবে। ফলে ভারত বাংলাদেশ সম্পর্কে শান্তি এবং মৈত্রী থাকাটা কাম্য। যে সরকারই আসুন না কেন, যদি আগামীতেও কোনো সরকার আসেন, সেই সরকারের সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে ভারত সরকারকে। ফলে যেটা দরকার এই মুহূর্তে, এবং ভারতকে এই মুহূর্তে যেটা করতে হবে, আমার ধারণা সেই দিকেই আমরা এগোচ্ছি, টপ অ্যালার্টে থাকতে হবে। শুধু আমাদের সেনা বিএসএফ নয়, আমি বলবো যে ইস্টার্ন কমান্ডকে, পূর্ব যে আমাদের কমান্ড, সেটাকেও কিন্তু খুব টপ অ্যালার্টে রাখতে হবে। তবে ভারত বাংলাদেশ সম্পর্কের কথা যদি বলা যায়, তাহলে এই বাংলাদেশের এই যে পরিস্থিতি, সেটা কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবের বিষয় চলে আসছে ভারত বাংলাদেশ সম্পর্কের নিরিখে। কোথায় খোঁজার চেষ্টা করবে একটা আলোচনায়। এই আলোচনা একটা বিরতির পর। চোখ রাখুন জি24 ঘন্টায়। আর ঠিক যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি, মূলত বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং তার প্রভাব ভারতবর্ষের নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে। সব্যসাচী বাবু, এটাই এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কি মনে হচ্ছে এই মুহূর্তে পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের অবস্থান? ভারতের যেদিকে কড়া নজর রাখতে হবে যে যাতে বাংলাদেশে কি ধরনের সরকার গড়ে ওঠে, কারণ আমাদের মনে রাখতে হবে যে তিনটে জিনিস আলাদা কিন্তু পরস্পর সম্পর্কিত। একটা হচ্ছে রাজনীতি, একটা কূটনীতি, আরেকটা প্রতিরক্ষা নীতি। রাজনীতির মধ্যে অনেক বেশি আবেগ কাজ করে, সুতরাং একটা আবেগের পরিস্থিতিতে একটা গণ অভ্যুত্থান বাংলাদেশে ঘটেছে, তার পেছনে যে কারণেই থাক না কেন সেটা একটা পর্যায়ে। আর হচ্ছে কূটনৈতিক স্তরে ভারতকে অনেক বেশি সতর্ক থাকতে হবে যে কি ধরনের সরকার আসে এবং সেই সরকার আগামী দিনে অদূর ভবিষ্যতে আগামী কয়েকদিনের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে কত দ্রুত শান্তি ফিরিয়ে আনতে পারে। কারণ আমরা জানি, যেটা মিশ্রজি বলেছিলেন, যে অনেক ক্ষেত্রেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে বাংলাদেশে তাদের ওপরে নানান রকম আক্রমণ আসতে পারে। সুতরাং সেই পরিস্থিতি বর্তমানের অন্তর্বর্তী সরকার হোক, সেনাবাহিনী হোক, তারা কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে সেটা জরুরি, কারণ তার উপরে তার সঙ্গে ভারতবর্ষের বিদেশ নীতি অনেকটা জড়িত। প্রতিরক্ষার ক্ষেত্রে যেটা ইতিমধ্যেই অনেক সহ আলোচক বলেছেন, আমরা খবরেও প্রকাশ, যে আমাদের যে প্রতিরক্ষা সীমান্তরক্ষী বাহিনী তারা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছেন যাতে কোনো রকমের অনুপ্রবেশ, কোনো রকমের যাতায়াত সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে ওপারের সীমান্তের ওপারের কোনো উপদ্রব এপারে এসে প্রভাব না বিস্তার করে। তার জন্য সরকারি পর্যায়ে সমস্ত চেষ্টা করা হয়েছে, সুতরাং সেগুলো থাকবে। এবং এই যে একটা অভ্যুত্থান হয়েছে, যে কোনো অভ্যুত্থানেই তাই হয়। ফরাসি বিপ্লবের কথা যদি আমাদের মনে থাকে তাতেও তাই দেখব, ফরাসি বিপ্লবে যখন সম্রাটকে সরানো হয়েছিল তার পরের দিন থেকে শান্তি ফিরে আসেনি। কাজে কত দ্রুত শান্তি ফিরে আসে এবং এই অনভিপ্রেত পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়, কত দ্রুত সহিংসতার জায়গা থেকে আলাপ আলোচনা সংলাপের ভিত্তিতে একটা শান্তিপূর্ণ পরিস্থিতি গড়ে ওঠে, সেদিকে ভারতকে কড়া নজর রাখতে হবে এবং নিশ্চয়ই ভারত সরকার সেই ব্যাপারে সক্রিয় ভূমিকা নেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ইতিমধ্যে সব্যসাচী বাবু বলেছেন। মিস্টার মিশ্র, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ভারতের অবস্থান এই মুহূর্তে কি হতে পারে? এই মুহূর্তে বাংলাদেশের এই কনটেক্সট, এই পরিস্থিতিতে কি মনে হয় আপনার? আপনি দেখুন, যেরকম পরিস্থিতি এখন আছে, আমরা যে ভাবি কি আজকে দেখুন এর রেপ্লিকেশন আপনার হিন্দু সোসাইটি ইন বাংলাদেশ তার উপরে আসছে। হিন্দু টেম্পলস ভ্যান্ডালাইজ, আজকে কিছু হিন্দু টেম্পলস पे ভ্যান্ডালাইজ হয়ে গেছে। বর্ডারে আপনি দেখুন, আপনি হিলি দেখুন, পেট্রাপোল দেখুন, চন্দ্রগামন্ধা দেখুন, মেঘালয়ের আপনি ডকি দেখুন, প্রত্যেক জায়গায় বিএসএফ, বিওপি, বিএসএফ নাকা খুব বিশেষ পরিমাণে দে হ্যাভ বিন ডিপ্লয়েড অ্যান্ড mostly Director General Border Security Force of Bengal border में भी है. He is personally available in the border, and we can expect a few Hindus also to come to West Bengal or Assam through the border, because the way the hinsa or violence ওখানে হচ্ছে and particularly minority community के ऊपर अटैक हो रहा है, इसका जो प्रभाव होगा আমরা নিশ্চয়ই অপেক্ষা করব যে পরিস্থিতি মূলত কোন দিকে যায় এবং তারই সঙ্গে মূলত আন্তর্জাতিক ক্ষেত্রে কি বার্তা যায় সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। কিন্তু লক্ষ্য একটাই, যাতে শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। তিন রাজনৈতিক দলের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে, প্রত্যেকের কাছ থেকে সেই বার্তা, যদিও একেবারে আন্তর্জাতিক ক্ষেত্রে পুরো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, প্রত্যেক জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি। তিনজনের কাছ থেকেই খুব সংক্ষেপে জানতে চাইবো তাদের তরফ থেকে রাজনৈতিকভাবে বার্তা শান্তির। শক্তিরা, প্লিজ শক্তিরা। দেখুন, আমরা ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় হয়। ভয় এই কারণে হয়, 71 সালটা তো প্রত্যক্ষভাবে দেখেছি, 47 সালটা নয় বাপ ঠাকুর দাদার মুখে শুনেছি। দেখুন, বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে দাঁত নাইকো শেষ। আজকে
যেটা মৃত্যুঞ্জয় বলল, আমাদের সীমান্তটা কিন্তু একটু নয়। এবং আর একটা কথা, এ সার্টেন সেকশন অফ পিপল ফর ইকোনমিক্যাল ইন্টারেস্ট, তারা কোনো একটা জায়গায় অশান্তি বাঁধিয়ে রাখতে চাইছে। আজকে প্রধানমন্ত্রী নিশ্চয়ই, আজকে আমি কোনো বিতর্কমূলক বক্তব্য রাখবো না, প্রধানমন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, আমাদের বিদেশমন্ত্রী, তারা বৈঠক, খুব গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। তার বাইরেও আমার যেটা সাজেশন, ইট ক্যান বি অ্যাডমিটেড, ইট ক্যানট বি অ্যাডমিটেড, আরও মেম্বার অফ পার্লামেন্টরা আছেন, তারা তাদের নির্যাসটা না বললেও তাদের থেকেও মতামতটা সংগ্রহ করলে যাতে আমার দেশে এই আঁচটা না এসে পড়ে। এবং এটাও পাশাপাশি মনে করি বাংলাদেশে যেন আর কারুর রক্ত স্নাত না হয়, শান্তি বজায় থাকে। তবে আমার একটা সন্দেহ জেগে থাকছে, সেনাবাহিনী যে ডিক্লারেশনটা দিয়েছেন, তারপরে যে সরকারটা গঠিত হবে, সেটা তো জনগণের রায় নির্বাচিত সরকার নয়। অপেক্ষা করতে হবে শক্তিরা, তার জন্য ইতিমধ্যে আপনি বার্তাও যেমন দিলেন মৃত্যুঞ্জয়। দেখুন, আমরা তিনটে জিনিস আমার মনে হয় কেন্দ্রীয় সরকার বা ভারতবাসী হিসাবে আমরা সবাই লক্ষ্য রাখবো আগামী দিনে, মানে আগামী কয়েক ঘন্টা বা কয়েক দিন, প্রত্যেকটা ঘন্টা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের ভারতবাসীর জন্য। কারণ কোন সরকার আসছে, দ্বিতীয় কথা হলো তারা দেশটাকে আগামী দিন কিভাবে চালাচ্ছে এবং আগামী 5-7 দিন কিভাবে চালাচ্ছে, এবং তাদের বিদেশ নীতি কী হতে চলেছে। কারণ এই তিনটে জিনিসের ওপরে দাঁড়িয়ে অনেক কিছু। এবং মিশ্রবাবু যেটা বললেন বা অনেকেই বললেন কো প্যানেলিস্ট, যে শরণার্থী আসা বা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে আঘাত, এগুলো নিয়ে না এই মুহূর্তে আমাদের স্টেটমেন্ট দেওয়ার কিছু নেই। কারণ তারা শরণার্থীদের নিয়ে কি নীতি হবে, কি হবে, সেটা তো ঠিক করবে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ঠিক করতে পারে না। তাই আমার মনে হয় কেন্দ্রীয় সরকারও যেমন হাই অ্যালার্ট, যেমন নজর রাখছে, রাজ্য সরকারও কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতির উপর নজর রাখছে, অলরেডি বলেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ টুইট করেছে যে সবাইকে কোনো ধরনের ফেক পোস্ট কিছু নজরে আসছে সেগুলোর উপরে প্রচণ্ডভাবে নজর রাখছে এবং সবাইকে সেগুলো থেকে বিরত থাকতে ওয়েস্ট বেঙ্গল পুলিশও টুইট করেছে অলরেডি সমাজ মাধ্যমে। তাই আমাদের বক্তব্য এইটা তো দেশের ব্যাপার, দেশ সবার আগে। তাই বাংলাদেশ যদি অশান্ত হয়, ভারতবর্ষের প্রতি চাপ পড়বেই, এটা নিয়ে কোনো মানে। তাই আমার মনে হয় সবাই, বাংলাদেশের ইন্টারনাল ইস্যু ছিল, রিজার্ভেশন নিয়ে একটা আন্দোলন, তারপর সেটা ঘুরে যায় যে শেখ হাসিনা সরকারকে চলে যেতে হবে। এখানে তো ভারত বিরোধী স্লোগান ওঠার কোনো জায়গা ছিল না, এখানে তো এই স্লোগান ওঠার কোনো জায়গা ছিল না যে ভারতীয় পণ্যকে বর্জন করতে হবে। কিন্তু আমরা দেখেছি এই ধরনের স্লোগান উঠেছে। আমরা দেখেছি ওইখানে অলরেডি আমাদের কাছে খবর আসছে প্রায় 20 থেকে 25 জায়গায় হিন্দুদের মন্দিরকে যাতে চলে আসে সেই আবেদন কিন্তু প্রত্যেকের কাছেই একই রকম ভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা, এবং তারই সঙ্গে পরিস্থিতি কোন দিকে যায় বা কোন দিকে মোড় নেয় তার দিকে নজর থাকবে। কিন্তু শান্তির বার্তা তো প্রত্যেকেই জানাবেন, এটা খুব স্বাভাবিক। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নিচে একটা বিরতি, জনগণমন আজকের মতো এখানেই শেষ করছি। এরপর দেখুন পেজ 1। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।